সুধী দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলার স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান বিআরবি হসপিটাল লিমিটেড সুস্থ থাকুন। আপনাদের সাথে রয়েছি আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল। দর্শক, আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো হেড নেক ক্যান্সার এবং তার সমাধান নিয়ে। আমাদের সাথে এদেশের একজন স্বনামধন্য সুচিকিৎসক উপস্থিত রয়েছেন। আমাদের সাথে রয়েছেন ডক্টর মোহাম্মদ শাহরিয়ার আরাফাত সৌরভ, সহযোগী অধ্যাপক, নাক কান গলা ও হেড নেক সার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। সেই সাথে তিনি কনসালটেন্ট, বিআরবি হাসপাতাল লিমিটেড। স্যার, প্রথম অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন? জি, ভালো আছি। আপনাকেও ধন্যবাদ এবং এটিএন বাংলাকেও ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানার জন্য, এবং সুই দর্শক আপনারা যারা শুনছেন। ভালো আছি। আপনি কেমন আছেন? স্যার খুব সুন্দর করে বললেন। তো স্যারের কাছে জানতে চাইবো, আসলে আজকে আমাদের টপিকটা খুবই কমপ্লিকেটেড, একটু জটিল। হেড নেক ক্যান্সার নিয়ে আমরা কথা বলবো। ক্যান্সার শুনলে আমরা একটু ভয় পেয়ে যাই। তো স্যারের কাছে জানতে চাইবো, স্যার হেড নেক ক্যান্সার এখানে কি ধরনের ক্যান্সার হয়, কি অবস্থানে বাংলাদেশ রয়েছে, সেই বিষয়গুলো যদি একটু সহজ করে তুলে ধরতেন। আসলে যদিও আজকের টপিকসটা শুনলে অনেকে ভয় পেয়ে যেতে পারে, বাট ইট ইজ অ্যালার্মিং। যেন আমরা মনে করি যে কোভিডের পরে এটা কিন্তু একটা প্যান্ডেমিক। এখন বলা হচ্ছে যে ক্যান্সারও কিন্তু এক ধরনের প্যান্ডেমিক আকারে ছড়াচ্ছে। যেমন একটা প্রজেকশনে দেখা গেছে যে হেড নেক ক্যান্সার, ডব্লিউএইচওর একটা প্রজেকশনে, যে 2030-এর মধ্যে এটা টোটাল বডির ক্যান্সারের 30% হয়ে যাচ্ছে। বাট এটা কিন্তু কম না। যতগুলি বডিতে ক্যান্সার হয়, যদি 100% হয়, তার মধ্যে 100টার মধ্যে 30টাই হচ্ছে হেড নেক ক্যান্সার। হ্যাঁ, অতএব এটা কিন্তু খুবই অ্যালার্মিং একটা সিচুয়েশন। আচ্ছা, আর হেড নেক ক্যান্সারের মধ্যে এটা শিশু, বড়, বৃদ্ধ সব সব বয়সেরই হতে পারে এটা। এখন এটার মধ্যে যদি আসি আমরা হেড নেক ক্যান্সার, এটা দিয়ে কথা যদি আমি বাংলা বলি, মাথা ও ঘাড়ের ক্যান্সার। এটা হচ্ছে মাথা থেকে আমাদের ঘাড় পর্যন্ত। তো এখন এই মাথা থেকে ঘাড় পর্যন্ত অন্ততপক্ষে 30টা অংশ রয়েছে। যেমন নাক, নাকের গহ্বর, সাইনাস, তারপরে আপনি যদি মুখে আসে ঠোঁট, তারপরে আসে কি জিহ্বা, তারপরে তা গালের ভিতরের অংশ, মাড়ি, তারপরে টনসিল, প্যারোটিড গ্ল্যান্ড, নাকের পেছনে ন্যাজোফেরিংস, খাদ্যনালী, শ্বাসনালী, এবং আপনার এই টোটাল, এবং ইভেন কি হেডনেকের যে ত্বক, থাইরয়েড, সবই কিন্তু এই হেডনেক ক্যান্সারের এই প্রতিটা অর্গানেই কিন্তু হেডনেক ক্যান্সার হতে পারে। ইভেন কি কানেও হেডনেক ক্যান্সারের অংশ। অনেকগুলো ক্যান্সারের কথা কিন্তু আমরা শুনলাম, এবং অনেকগুলো পার্ট, এত ছোট একটা জায়গার মধ্যে এতগুলো পার্ট রয়েছে। স্যারের কাছে জানতে চাইবো, স্যার আসলে কি ধরনের উপসর্গ কিংবা লক্ষণ নিয়ে রোগীরা আপনাদের কাছে আসে? জি, আমি শুধু একটা জিনিস বলি, হেডনেক ক্যান্সারের রোগীরা ম্যাক্সিমামই আমাদের পার্সপেক্টিভে রোগীরা অনেক লেট স্টেজে আসে, শুরুতে খুব কমই আসে। এখন এই লক্ষণগুলি আসলে যেই জায়গার ক্যান্সার, যদি মনে করেন কোনো রোগী তার নাকের ক্যান্সার নিয়ে আসে, সে নিয়ে আসবে প্রথমে হয়তো হতে পারে নাকের রক্তক্ষরণ, নাক বন্ধ লাগা, তখন নাকের সাইনোসাইটিস হিসেবে সে হয়তো বাইরের দিকে তার চিকিৎসা নিতে নিতে যখন দেখবে যে নাক দিয়ে রক্ত যাচ্ছে, নাকের সামনের অংশ ফুলে যাচ্ছে, চোখ বড় বড় হয়ে যাচ্ছে, এই সময় রোগীগুলি আসে। যদি তার শ্বাসনালীর ক্যান্সার হয় তাহলে শ্বাসকষ্ট হয়, তারপরে অতিরিক্ত কাশি হয়, দেখা যায় যে কাশি তার এরকম হয় 3 সপ্তাহের বেশি তার কাশি ভালো হচ্ছে না। খাদ্যনালীতে হলে সে শক্ত খাবার খেতে পারে না, 2-3 সপ্তাহের বেশি হয়ে যাচ্ছে সে খেতে পারছে না, ঢোক গিলতে কষ্ট হচ্ছে। এরকম এক একটা অঙ্গের সাথে এক একটা জড়িত। যদি দেখা যায় যে অনেক সময় যারা এই যে মুখের মধ্যে ঘা, মুখে ঘা, জিহ্বায়, গালে ঘা, দেখা যায় যে 3 সপ্তাহের অধিক হয়েছে, বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছে কিন্তু তার ঘা ভালো হচ্ছে না, লাল হয়ে আছে। হ্যাঁ, এগুলি টনসিলের ঘা হতে পারে। অনেক সময় ঘাড়ে মাথার দিকে ফুলে যায় ছোট ছোট গুটির মধ্যে, যেটাকে আমরা বলি লসিকা গ্রন্থি বা লিম্ফ নোড, অনলি এটা নিয়েও প্রেজেন্ট করে। গলার সামনের অংশ ফুলে যেতে পারে, নাকের পেছনে ফুলে যেতে পারে ন্যাজোফেরিংসে। এইসব জিনিসগুলো রক্তক্ষরণ নিয়ে আসে, হঠাৎ করে দেখা যায় তীব্র জ্বর, মাথা ব্যথা, এগুলো নিয়েও প্রেজেন্ট করে। স্যার, এখন আসলে একটা খুব তীব্র গরম পড়েছে, তো ক্যান্সারের রোগী তো আপনারা অবশ্যই পান, তো সেই সাথে আর কি কোনো ধরনের নতুন কমপ্লেইন পাচ্ছেন এই হেড নেক রিজিয়নে? না, এইটা তো এগুলি কমনলি এগুলি পাই আসলে আমরা। আসলে আমাদের কাছে তো আসলে রোগীগুলো আসে ম্যাক্সিমামই কিন্তু লেট প্রেজেন্টেশনে। আর্লি প্রেজেন্টেশনে যারা আসে তাদের আসলে খুব দ্রুত তার চিকিৎসা পদ্ধতিও শুরু করা যায়, এবং তার এটাও খুব ভালো। স্যার বলছিলেন আর্লি ডায়াগনোসিসের কথা। জি, অবশ্যই। তো এই ডায়াগনোসিস আসলে কতটা ইম্পর্টেন্ট, যে আর্লি ডায়াগনোসিস হলে আসলে রোগীর জন্য কি সুবিধা, কিংবা অবশ্যই ডাক্তারের জন্যই বা কি সুবিধা? অবশ্যই দুই দুই পক্ষের জন্যই সুবিধা।
আর্লি ডায়াগনোসিস এবং আর্লি ট্রিটমেন্ট হচ্ছে শতভাগ সাফল্য নিয়ে আসতে পারে। এটা রোগীর জন্য কম ব্যয়বহুল এবং ডাক্তারের জন্য কম কষ্টসাধ্য। এবং আসলে আমাদের দেশে তো আসলে স্ক্রিনিং প্রোগ্রাম নাই। বাইরে যেমন খুব স্ক্রিনিং প্রোগ্রাম আছে, যেমন হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এপস্টেইন বার ভাইরাস, কিছু ভাইরাস জনিত কারণেও হেড নেক ক্যান্সার হতে পারে, কিন্তু আমাদের দেশে এরকম স্ক্রিনিং প্রোগ্রামগুলি কম। কিন্তু লেটে আসলেই তার ফল খুবই ভয়াবহ এবং রোগীর জন্য কষ্টকর এবং এর চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল লেট যদি আসে। সুন্দর বলেছেন স্যার। এবার জানতে চাইবো যে নারী পুরুষ ভেদে এই রোগের প্রকোপের কি কোনো ডিফারেন্সিয়েট রয়েছে কিনা? তাই সে সমীক্ষায় দেখা গেছে যে 100 জন পুরুষের মধ্যে দেখা যায় যে তার 33 জনের হেড নেক ক্যান্সারে ভুগতে পারে, আর নারীদের 100 জনের মধ্যে 11 থেকে 13 জন। এটা গেল এক। আবার পুরুষের যদি 10টা ক্যান্সার হয় তার মধ্যে 4টাই থাকে হেড নেক ক্যান্সার, 10 আর নারীদেরও দেখা যায় এই সে 10-এর মধ্যে 3টা। তো দেখা যায় যে পুরুষের বেশি হয়, নারীদের চেয়ে পুরুষের দ্বিগুণ হয় হেড নেক ক্যান্সারটা। স্যার তবে শিশুদেরও হতে পারে। শিশুরা কি স্যার আসে কিনা আপনাদের জি। কাছে? কি হ্যাঁ, ধরনের হ্যাঁ, ক্যান্সার নিয়ে আসে অনেক ওরা? শিশুরা আসে, হেড নেক ক্যান্সার নিয়ে আসে। তবে শিশুদের ক্ষেত্রে এর কারণটা বেশিরভাগ জেনেটিক। হ্যাঁ, জেনেটিক কারণ বেশি নিয়ে আসে, বংশগত কারণে যেটা কারণ হচ্ছে। নিয়ে আসে, বংশগত। স্যার যখন রোগীরা আপনাদের কাছে আসে, যে এই লক্ষণ উপসর্গগুলো নিয়ে আপনাদের কাছে আসছে, তখন তো আপনারা কিন্তু কিছু ধরনের পরীক্ষা নিরীক্ষা, হিস্ট্রি, ডায়াগনোসিসে পৌঁছান। জি। সেটা কি করে সম্ভব? আচ্ছা, তার আগে আমি একটু বলতে চাই যে হেড নেক ক্যান্সারের রোগী, হেড নেক ক্যান্সার কাদের বেশি হচ্ছে? এটা তো বললাম যে পুরুষের বেশি হয়। পুরুষের বেশি হচ্ছে। একটা হচ্ছে এইজের একটা ফ্যাক্টর আছে। দেখা যায় যে আফটার 55 ইয়ার্স বেশি হয় এটা। এখন কাদের হয়? মনে করেন যারা এই যে আমরা বলি প্রত্যক্ষ পরোক্ষ ধূমপান, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে অ্যাক্টিভ স্মোকার, আর যে পাশে থাকছে সে হচ্ছে প্যাসিভ স্মোকার, পরোক্ষ ধূমপান। এরপর হচ্ছে স্মোকলেস টোবাকো, স্মোক টোবাকো। অনেক ফিমেল পার্সন কিন্তু দেখবেন যে আমাদের দেশে তারা তামাক খায়, এটাকে আমরা বলি স্মোকলেস। আর সাদা পাতা যেটাকে বলা হয়ে থাকে। জি। জর্দাও এটার মধ্যে জর্দা included। অবশ্যই। এরপরে রয়েছে আপনার দেখা যাচ্ছে যে এটা গেল একভাবে। এরপরে যদি অনেকে আবার করে কি ধূমপান এবং অ্যালকোহল একসাথে করে, তার মাত্রা কিন্তু তাদের কিন্তু আরো চান্সটা আরো বেশি বেড়ে যায়। এরপরে হচ্ছে আপনার পান, সুপারি, জর্দা, খৈন, যেগুলো আমাদের কমনলি আমাদের দেশে খুব ইউজ হয়, আমাদের দেশে সাবকন্টিনেন্টের মানুষের। এরপরে আছে আপনার কিছু ভাইরাস, এপস্টেইন বললাম আমি, এপস্টেইন বার ভাইরাস। তারপরে হচ্ছে আপনার হিউম্যান হিউম্যান প্যাপিলোমা। প্যাপিলোমা ভাইরাস, এটার কারণে বেশি হয়। কিছু বংশগত আছে। মনে করেন যে কারো বংশের যদি মনে করেন ইতিহাস থাকে যে তার বাবা বা মার, তাহলে তারও এটার একটা চান্সেস থেকে যায়। অনেক সময় রেডিয়েশন এক্সপোজার হলে, অন্য একটা রোগের কারণে সে রেডিয়েশন এক্সপোজার হয়েছে, তারও বেশি হয় এটা। তারপরে মুখ যদি অপরিষ্কার থাকে, যদি সে না করে, Hygiene maintain না করে। মেনটেন না করে, এগুলা মেনলি। স্যার আমরা তো বুঝে গেলাম কাদের বেশি হয়, কেন বেশি হয়, কিংবা হওয়ার কি কোনো কারণ রয়েছে? জি অবশ্যই। কেন বেশি যদি যারা পান, সুপারি, জর্দা খাচ্ছে বা ধূমপান, এটা থেকে তো তার এই পান, সুপারি, জর্দাটার একটা কার্সিনোজেনিক ইফেক্ট আছে। সেটা কি করছে, আমাদের যে মুখের নরম অংশ, এই ঝিল্লিগুলিকে সে আস্তে আস্তে চেঞ্জ করে ফেলে। ইট মে বি টার্নস টু, প্রথমে অ্যানাপ্লেসিয়া করে, এরপর আস্তে আস্তে ক্যান্সারের দিকে। আমরা প্রথম দিকে আমাদের দিকে অনেক সময় আসে, আমরা বলি ওরাল সাবমিউকাস ফাইব্রোসিস, এটা একটা প্রিম্যালিগনেন্ট নেশন। এর পরবর্তীতেই তার হয়তো ক্যান্সারের দিকে টার্ন নেয়। যারা অতিরিক্ত ধূমপান করে এবং মদ পান করে, তাদের ক্ষেত্রে এই রিজিয়নে খাদ্যনালী, শ্বাসনালীর এসব জায়গার ক্যান্সারগুলো বেশি হয়, অনেক বেশি ডাইরেক্ট হয়ে যাবে। কন্ট্যাক্টে আসতে। এবং আমরা কিন্তু নিজে আসলে এসব Carcinogen। খেয়ে হচ্ছে ইনভাইট করছি অনেক এসব সময় সমস্যা। দেখা যায় অনেক নির্মাণ শ্রমিক, তারপরে সিরামিক, কাঠে কাজ করে, ফর্মালডিহাইড, অ্যাসবেস্টস, ফার্নিচারের দোকানে, সেখান থেকেও কিন্তু বিভিন্ন কেমিক্যালের কারণেও হেড নেক ক্যান্সার হতে যে পারে। কোনো কেমিক্যাল এক্সপোজার আসলে Exposure বেশি হার্মফুল, হলেও আমরা যেটা হতে বুঝতে পারে। পারছি। স্যার আমরা আসলে সবসময় চিকিৎসার দিকে যাই, সমাধান চাই। জি। তো জানতে চাইবো কি ধরনের চিকিৎসা আপনারা বাংলাদেশে দিচ্ছেন? আচ্ছা, হেড নেক ক্যান্সারের আগে যদি আমি আসি যে তার আসলে তো রোগীর একটা আমরা পুরোপুরি একটা ইতিহাস নেই, যে তার কতদিন থেকে হচ্ছে, কতদিন থেকে রাকে রক্ত, কতদিন থেকে তার শ্বাসকষ্ট, কতদিন তার গলার স্বর ভেঙে গেল, এগুলো একটা ইতিহাস আমরা নেই এক একটা অঙ্কের ব্যাপারে। যদি কণ্ঠস্বরের ব্যাপার হয়, দেখা যায় রোগী আসবে আপনার গলার স্বর ভেঙে গেছে কতদিন, আমি প্রায় 2 মাস থেকে গলার স্বর ভেঙে গেছে, এরকম একটা ইতিহাস তখন আমরা রোগীরা দেয় এক একটা অঙ্গের জন্য। পরীক্ষা পদ্ধতি, এক্সামিনেশনগুলো ওই এক একটা অঙ্গের জন্য এক এক রকম, কিন্তু অলমোস্ট সিমিলার। যেমন আমরা যদি কণ্ঠস্বরের আসে, তখন আমরা অবশ্যই এই এক্সামিনেশন করি।
ওরাল এক্সামিনেশন করি, এরপরে আমরা একটা করি নেজোফ্যারিঙ্গোস্কোপি। আমরা একটা ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপ দিয়ে আমরা তার ভোকাল কর্ডটা দেখি। অনেক সময় দেখা যায় যে তার ভোকাল কর্ডে আর্লি লেশন থাকে। আর্লি লেশন বলতে ক্যান্সারের কিছু স্টেজিং করি আমরা, এরকম পাওয়া যেতে পারে। লেট স্টেজেও আসতে পারে শ্বাসকষ্ট নিয়ে। এরপরে আমরা কিছু যেমন নাকের ক্যান্সারগুলোতে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখা যায় সিটি স্ক্যান, এমআরআই করি। অনেক সময় ঘাড়ে গলায় যদি ফুলে যায় আমরা তখন এফএনএসি করি, ফাইন নিডল অ্যাসপিরেশন। এটা খুব সিম্পল একটা টেস্ট। এখান থেকে রস নিয়ে সেই রসটা আমরা প্যাথোলজিস্ট তার মাইক্রোস্কোপের মধ্যে দেখে যে এখানে ক্যান্সারের কোনো জার্ম আছে কিনা। এই ধরনের পরীক্ষাগুলো আমরা প্রথম দিকে করে থাকি। স্যার এই যে পরীক্ষা নিরীক্ষাগুলো এগুলো কি আমাদের দেশে অ্যাভেলেবল? কোথায় হ্যাঁ, অ্যাভেলেবল? আমাদের দেশে এই পরীক্ষা নিরীক্ষাগুলি সব জায়গায়, আমাদের বিআরবি হাসপাতাল হচ্ছে, আমি যে জায়গায় কাজ করছি ঢাকা মেডিকেল কলেজে, এভরিথিং এই পরীক্ষা নিরীক্ষাগুলো হচ্ছে। মুখে অনেক সময় ঘা থাকে অনেক দিনের, তখন আমরা ওইখান থেকে বায়োপসি করি, করে আমরা হিস্টোপ্যাথোলজি করলেই এটা ইজিলি ডায়াগনোসিস হয়ে যাচ্ছে। এগুলো আমাদের এখানে হচ্ছে। আমাদের নাক কান গলা ইনস্টিটিউট তেজগাঁয়, তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর, সব জায়গায় এই পরীক্ষাগুলি হচ্ছে এবং ইজিলি এটা। স্যার বলছিলেন যে প্রাথমিক পর্যায়ে আপনারা এই পরীক্ষা নিরীক্ষাগুলো করছেন, যখন লেট স্টেজে আসে তখন কি আরো কিছু বেশি পরীক্ষা নিরীক্ষা করাতে হয় হ্যাঁ, কি? তখন আরো কিছু পরীক্ষা, এবং সেগুলো খুবই ব্যয়বহুল পরীক্ষা, এগুলো করতে হবে। তার মানে তখন স্যার আমরা এখানে দেখি বুঝে যে গেলাম যে আর্লি ডায়াগনোসিস অবশ্যই ইম্পর্টেন্ট। লেট স্টেজে আসলে তখন আমাদের দেখা হয় যে দেখা যায় কি হেড নেক ক্যান্সারগুলি মূলত যে জায়গার ক্যান্সার এরা ছড়ায় হচ্ছে ঘাড়ের দিকে, লিম্ফ নোড যেগুলোতে, এগুলো খুব কমই কিন্তু আপনার ডিস্ট্যান্ট মেটাস্টেজ হয়। ডিস্ট্যান্ট বলতে মনে করেন এই হেড নেক থেকে লাংসে চলে আসলো, আরও দূরে চলে গেল, বোনে চলে, এটা হয় বাট খুব লেট স্টেজে গিয়ে হয়। আর্লিতে কিন্তু এইসব জায়গায় কাছাকাছি থাকে, লোকালি ম্যালিগনেন্ট আমরা বলি। যদি দেখি যে লেট স্টেজে আসছে তখন আমাদের সেখানে দেখতে হবে যে তার দূরবর্তী কোনো জায়গায় ক্যান্সারটা ছড়িয়ে পড়েছে কিনা। তখন আমরা বিভিন্ন দামি পরীক্ষা আছে, পেট স্ক্যান বলে, এগুলা করি, হোল বডি স্ক্যান করি, এইসব পরীক্ষা তখন করতে হয়। খুব সুন্দর স্যার, আমরা জানতে পারলাম এবং আশার আলো দেখতে পাচ্ছি যে আমাদের দেশে কিন্তু সবগুলো টেস্ট কিন্তু আসলে জি, হচ্ছে। সবগুলো পরীক্ষা আমি যা যা বললাম সবগুলি পরীক্ষা আমাদের দেশে হচ্ছে রে, এবং বড় বড় অর্গানাইজেশনগুলো সব জায়গায় এটা অ্যাভেলেবল আছে। স্যারের কাছে এই পর্যায়ে জানতে চাইবো স্যার কি ধরনের চিকিৎসা আসলে আপনারা করে থাকেন, কারণ আমরা কিন্তু অনেকগুলো ক্যান্সারের কথা শুনেছি। জি জি। তো স্যারের কাছে চিকিৎসাগুলো জানতে চাইবো। আচ্ছা, যদি এখন এই চিকিৎসাগুলি হেড নেক ক্যান্সারের, আমি প্রথমেই বলেছি এই আমরা রোগী আসার পর আমরা ইতিহাস নেই, তার এক্সামিনেশন করি, ইনভেস্টিগেশন করি, তারপরে আমরা যেটা করি তার একটা স্টেজিং করি যে রুগীটা এখন কোন স্টেজে আছে। যদি আর্লি স্টেজে থাকে অনলি সার্জারি, হ্যাঁ, যদি অপারেশন, যদি কণ্ঠনালীর ক্যান্সার হয় শুধুমাত্র সার্জারি করে দিলে রোগী কিওর হয়ে যায়, স্টেজ 1 স্টেজ। যদি লেট স্টেজে আসে অনেক সময় থাকে স্টেজ 3, 4, রুগীর শ্বাসকষ্ট হচ্ছে, গলার সামনে দিয়ে ফুটা করতে হচ্ছে, তখন আমরা টোটাল ল্যারিঙ্গেক্টমি, একটা অ্যাগ্রেসিভ সার্জারি আছে, যে টোটাল শ্বাসনালীটাকে, আপনি নিশ্চয়ই কণ্ঠ সিনেমাটা দেখেছেন, হ্যাঁ, সেখানে দেখা যায় যে একটা পেশেন্ট, একটা রেডিও জকি, তার টোটাল কণ্ঠনালীটা ফেলে দেওয়া হয়, ল্যারিঙ্গেক্টমি করা হয়। এরকম নাকের ক্ষেত্রেও এরকম সাইনোনাজাল ম্যালিগনেন্সিতে আমরা টোটাল সার্জারির অপশন আছে। এবং আসলে মুখের ঘায়ে যেমন ম্যাক্সিমাম আমাদের দেশে আসে যে মুখের ঘায়ের ক্যান্সার, কারণ আমাদের দেশ সাবকন্টিনেন্ট আপনি জানেন পান সুপারি জর্দা এটা খুবই ইউজ টু, এইটা খুবই বেশি আসে। তখন আমরা যতটুক ক্যান্সার তার চেয়ে বেশি অংশটা আমরা ফেলে দিই। ফেলে দিলে তো তার অন্তপক্ষে তার যেটা তার সে যাতে খেতে পারে, তার জীবন চালাতে পারে, কথা বলতে পারে, মুখ হাঁ করতে পারে, তাকে দেখতে যাতে একটু তার নিজের কাছেও লাগে, তখন আমরা রিকনস্ট্রাকশন করি। তখন মনে করেন তার অন্য অঙ্গের থেকে চামড়া নিয়ে তার এই মুখের ভিতরে বা মুখের ভিতরের অংশে জিহ্বার অর্ধেক ফেলে দিলে জিহ্বার বাদ বাকি অর্ধেক, তখন আমরা রিকনস্ট্রাকশন করি। আমরা নিয়মিতই ঢাকা মেডিকেল কলেজে আমরা এই ধরনের সার্জারিগুলি করতে, যদি এগুলো অনেক সময় সাপেক্ষ, এক একটা সার্জারি প্রায় 8-10 ঘন্টার, বাট এটা খুবই ভালো রেজাল্ট পাওয়া যায়। সুন্দর বলেছেন স্যার, রিকনস্ট্রাকশন নিয়ে আপনি অনেক কাজ করেছেন, তো এটা নিয়ে স্যারের অভিজ্ঞতা কি? না, এইগুলার অভিজ্ঞতা আসলে এই পেশেন্টগুলোকে যদি যারা অ্যাডভান্স স্টেজে আসে তাদেরই মেইনলি আমরা এগুলো করি। তারপরে এটার এই রোগীগুলাকে যখন সুস্থ হয়ে আসে, চামড়াটা লাগা, মনে করেন যে তার জামির হাড্ডিতে ক্যান্সার ধরে গেছে বা মাড়িতে, তখন আমরা মাড়িটা ফেলে পা থেকে হাড্ডি নিয়ে ফিবুলা নিয়ে তখন আমরা এখানে ফিবুলার ওই মাড়ির মতো করে আবার বানিয়ে দিতে হয়। এটা এক ধরনের ফিবুলার রিকনস্ট্রাকশন বলে। তারপরে এই সার্জারিগুলো পর রোগী কিন্তু খেতে পারে, নাহলে কিন্তু একদিকের মাড়ি যদি তার না, সে খেতে পারবে জিহ্বার এক পার্ট ফেলে দিলে, যাতে সে তার কোয়ালিটি অফ লাইফটা সে মেনটেন করতে পারে। কোয়ালিটি অফ লাইফের মধ্যে কথা বলা,
খাওয়া, চিবায়া খাওয়া, মুখ হা করা, এগুলি সবই এটার মধ্যে চলে। এরপরে এই অ্যাডভান্স কেসে খালি সার্জারি করলাম, সার্জারি পরে কিন্তু তার ট্রিটমেন্ট চিকিৎসা শেষ নয়। তখন তার আমরা বায়োপসিটার রিপোর্টটা দেখি যে তার ক্যান্সারের মার্জিন কেমন, তার নেক নোট কেমন। ওইটার উপরে ভিত্তি করে অনেক সময় আমরা পরবর্তীতে অনকোলজিস্টের শরণাপন্ন হতে বলি, এবং রেডিওথেরাপি, কেমোথেরাপির অপশনও আছে। সেই বিষয়ে আমরা আর Advanced অনেক stage-এ। কথা বলবো, কিন্তু এরই মাঝে আমরা ছোট্ট একটি বিরতিতে যাব। সুধী দর্শক, আপনারা দেখছেন বিআরবি হসপিটাল লিমিটেড। সুস্থ থাকুন। আমরা কথা বলছি হেড নেক ক্যান্সার এবং তার সমাধান নিয়ে। আরও অনেক কথা বলবো, এরই মাঝে ছোট্ট একটি বিরতিতে যাব। আশা করছি আমাদের সাথেই থাকবেন। সুধী দর্শক, আপনারা দেখছেন বিআরবি হসপিটাল লিমিটেড। সুস্থ থাকুন। বিরতির পর ফিরে যাচ্ছি মূল আলোচনায়। স্যার, আমরা রিকনস্ট্রাকটিভ সার্জারি নিয়ে কথা বলছিলাম, যে যদি এখানে হেড নেক রিজিয়নে ক্যান্সার হয় সেক্ষেত্রেও সম্ভব, এবং আমরা কিন্তু যুগান্তকারী কিছু ক্যান্সার ট্রিটমেন্টের কথা শুনলাম, যে অবশ্যই। পা থেকে হাড্ডি নিয়ে রোগীদের সুবিধা হচ্ছে, আমরা এটা বলবো যে একদম মাড়িতে এখানে লাগিয়ে দেওয়া যাচ্ছে, জি, পরবর্তীকালে তার জীবনটা সহজ সুন্দর হবে, তিনি খেতে পারবেন। অবশ্যই। নাহলে তো অনেক জটিলতা সৃষ্টি হতো। বলা যায় একটা রোগীকে আবার একটা নতুন জীবন দেওয়া, জীবন দিয়ে দেওয়া। স্যারের কাছে এবার আবারও জানতে চাইবো, স্যার যখন লেট স্টেজে রোগীরা ভুল করে দেরি করে আসেন, আমরা অনেক সময় দেখি যে সার্জারির কথা বললে রোগীরা আসলে হোমিওপ্যাথি, ভেষজ ওদিকে চলে যান। তা তো করে। হ্যাঁ, তো এটা অনেক সময় আবার দেরি করে আসেন। তো সেই ক্ষেত্রে আপনারা কি কোনো জটিলতার সম্মুখীন হন কিনা? অবশ্যই। সেই ক্ষেত্রে হয় কি, আমাদের দেশে দেখা গেল যে আপনার ঘাড়ের এখানে ফুলে গেছে একটা ফোড়ার মতো, সে গেল একটা ওইখানে যে আমরা যেটা বলি হাতুড়ি চিকিৎসা বা লোকাল ডাক্তারের কাছে, সে এখানে মনে করেন কিছু একটা হোমিওপ্যাথি বা কোনো একটা কিছু বনাজি ওষুধ লাগিয়ে দিল। দেখা গেল এই পুরাটা স্কিনটা স্লাফ আউট হয়ে যায়। এটার যে তার জন্য যে কতটা মানে কষ্টের, এবং এটা না দেখলে কেউ বিশ্বাস করে, এবং একের তো ঘাটা একদম ক্যান্সার। চড়ায় যায়। এখন তখন ওইখান থেকে ব্লিডিং হতে থাকে, পেইন হয়, বারবার রক্তক্ষরণ হতে থাকে। এইগুলি রুগীরা, আমাদের দেশের রুগীরা তো আসলে অতটা সচেতন না যে এই ধরনের ফুলে যাচ্ছে। সাথে সাথে যে কোনো একজন নাক কান গলা, হেডনেক সার্জন বাংলাদেশে আসলে, হেডনেক অনকোলজিস্ট সার্জন, ক্যান্সার সার্জন বাংলাদেশে আসলে অপ্রতুল, এটাও ঠিক। ঢাকা মেডিকেল, নাক কান গলা ইনস্টিটিউট, বিএসএমইউ, বেশ অল্প কিছু জায়গায়, বাট ঢাকার বাংলাদেশের বেশ কিছু বড় বড় এখন যেগুলি পুরাতন মেডিকেল কলেজ আমরা বলি, বড় মেডিকেল কলেজগুলোতেও আছে, বাট খুব বেশি না। কিন্তু সে যদি একটা ইএনটি স্পেশালিস্ট, অন্তত একটা ডেন্টিস্ট, একটা ম্যাক্সিলোফেশিয়াল সার্জনের কাছেও যদি যায়, তাও কিন্তু তার এই জিনিসটা আর্লিয়ার ধরা পড়ে যায়। কিন্তু সেটা তো হয় না। সেটা দেখা যায় যে সে আস্তে আস্তে তার রোগ শুরুর থেকে একটা বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে আসতে মিনিমাম 6 মাস থেকে 1 বছর সে লেট করে ফেলে। এই মধ্যে স্টেজিং চেঞ্জ হতেই থাকে, এক স্টেজ থেকে আর এক স্টেজ। এরপরে মনে করেন এই ধরনের রিকনস্ট্রাক্ট সার্জারি তো রেগুলার বেসিসে হচ্ছে না, এটার জন্য একটা ডেডিকেটেড সেন্টার লাগে, এবং একটা লং কিউ থাকে, যার ফলে এটা এই পেশেন্টগুলির ব্যাপারে আসলে সাফারিংসটা খুবই কষ্টের হয়। কঠিন স্যার, যেটা কষ্টের বুঝতে বিষয়। পারছি। তো স্যারের কাছে যেটা জানতে চাইবো, আপনি রেডিওথেরাপি, কেমোথেরাপির কথা বলছিলেন, তো সেটা আসলে কিভাবে দেয়া হয়? রোগীরা খুব ভয় পায়, চুল পড়ে যাবে, অনেক কমপ্লিকেশন, সেই বিষয়ে কিছু বলবেন কিনা? না, এইটা তো আসলে রেডিওথেরাপিকে মধ্যে ভয় পাওয়ার কোনো, ভয় পেলেও তার কিছু করার নাই আসলে, তাকে দিতেই হবে যার অ্যাডভান্স কেসে লাগে। তবে একটা খুবই ইসের ব্যাপার হচ্ছে যে বর্তমান সরকার কিন্তু চাচ্ছে যে বিভাগীয় শহরগুলোতে এক একটা ক্যান্সার হসপিটাল করা, যাতে সেখানে একটা টোটাল ওয়ান স্টপ সার্ভিস পাওয়া যায়, যে হেডনেক ক্যান্সার বলেন, কোলন ক্যান্সার বলেন, বা এই অন্য যে কোনো বডির ক্যান্সার, এবং সাথে তার অনকোলজিস্ট, তার রেডিওথেরাপি মেশিন। আমাদের কিন্তু রেডিওথেরাপি মেশিনেরও বেশ অপ্রতুলতা রয়েছে, কারণ আমাদের যেই হারে জনসংখ্যা সেই অনুযায়ী অপ্রতুল। হ্যাঁ, তবে এটা যে মানুষের একটা মিথ যে এখন কিন্তু আরও অ্যাডভান্স রেডিওথেরাপি দেওয়া হয়, সে আগের যেভাবে দিলেই একদম সব চুল পড়ে যেত, এখন কিন্তু মোর স্পেসিফিক, মনে করেন তার যদি শ্বাসনালীর হয় বা খাদ্যনালীর, রেডিওথেরাপিটা ওই খাদ্যনালীর ওই এরিয়াটুকুতেই যাবে, পুরো বডির। এটা আমার চেয়ে আসলে আরও অনকোলজিস্টরা আরও ভালো বলতে পারবে, কিন্তু এখন যেটাকে আমরা বলি আইএমআরটি বলে, লিনাক মেশিন, এগুলা দিয়ে আরও ভালো দেওয়া যায়। বাংলাদেশে অনেকগুলো সেন্টারে এখন ভালো ভালো যে সেন্টার আছে, রেডিওথেরাপি, কেমোথেরাপি সেন্টার আছে, দেওয়া হয়। তাতে কিন্তু চুল পড়া বা রোগীর যে আফটার রেডিওথেরাপি কমপ্লিকেশনগুলি অনেক কম হয়। কম হবে। স্যার, আসলে শুনে খুব ভালো লাগছে যে বাংলাদেশে এত আধুনিক চিকিৎসা রয়েছে এবং হচ্ছে। সরকারি পর্যায় থেকে আপনারা করছেন, বেসরকারি পর্যায় থেকেও হচ্ছে। তো স্যারের কাছে এই পর্যায়ে জানতে চাইবো, ফলো আপটা কেমন হবে? আপনি তো সার্জারি করে দিয়ে দিলেন, জি। তারপর কি ফলো আপের প্রয়োজন রয়েছে কিনা? রোগীরা অনেক সময় ফলো আপে আসতে চায় না, না। আসতে চায় না আমাদের দেশে।
আমাদের দেশের রোগীরা ঢাকা মেডিকেলে দেখে এত বড় একটা সার্জারি করে দিলাম, রোগী সব ভালো, রোগী কিনা বাসায় নিয়ে চলে গেল, তার যে রেডিওথেরাপি লাগবে, কেমোথেরাপি লাগবে, রোগী মনে করে আমার আর কোনো চিকিৎসা দরকার আবার নেই। দেখা যাচ্ছে 1-2 বছর পর বাচ্চা আবার ফিরে আবার আসে। সে ফিরে আসে। আমাদের দেশের রোগীরা ফলো আপে আসতে চায় না, তার ওই যে বললাম সচেতনতা। তবে হ্যাঁ, এখন প্রিন্ট মিডিয়া বা আপনারা যারা সব সময় বলছেন, এখন মানুষ কিছুটা হলেও সচেতন হচ্ছে। আচ্ছা, আর এই ফলো আপটা কিন্তু দীর্ঘদিনের, রোগীর লাইফ লং ফলো আপ আমরা বলি, যে দেখা যায় প্রথম বছর প্রতি মাসে একবার, দ্বিতীয় বছর 3 মাস অন্তর অন্তর, এরপরে 6 মাস পর পর, এরপরে আমরা 5 বছর একটা লাইফ একটা ধরি, যে না 5 বছরের মধ্যে যদি তার ক্যান্সার ফ্রি থাকে, আমরা মোটামুটি মনে করি যে সে ক্যান্সার ফ্রি হয়ে যাবে। এরপরে প্রতি বছর বছর তাকে ফলো আপে আসতে হবে। তখন আমরা দেখি, আমরা লোকাল এক্সামিনেশন করি, অনেক সময় সিটি এমআরআই করে দেখি, কিছু রক্ত প্রস্রাবের পরীক্ষা আছে, রক্তের পরীক্ষা আছে, এগুলা করে আমরা দেখি যে ফলো আপ করি, অনেক সময় বুকের এক্সরে এগুলা করে ফলো আপ করা হয়। খুব সুন্দর করে স্যার বুঝিয়ে বলছেন, গল্পের মতো মনে হচ্ছে কিন্তু জিনিসগুলো আসলে একটু কঠিন, বাস্তবতাটাও কঠিন। তো স্যারের কাছে এরপর জানতে চাইবো, স্যার আসলে যেহেতু হেড নেক রিজিয়নের ক্যান্সার, সবাই তো খুব ভয় পেয়ে যায়, হয়তো বা প্যারালাইসিস হয়ে যাবে, মরে যাবে, এত নার্ভ ভেসেলস এখান দিয়ে, অবশ্যই, হ্যাঁ। অনেকেই ভাবেন যে বিদেশে চলে যাব। তো স্যার কি ভাবেন যে আসলে বিদেশে চলে যাওয়ার কি একদম প্রয়োজন রয়েছে কিনা, কিংবা দেশে চিকিৎসা সম্ভব কিনা? যদিও আমাদের আলোচনা কিন্তু অনেকটা উঠে এসেছে। না না, সে অবশ্যই এখন যে কেউ আসলে বিদেশে যেতে পারে, যেটা মনে করেন একটা এই ধরনের হেড নেক রিকনস্ট্রাকশন সার্জারি ঢাকা মেডিকেলে তো হচ্ছে ফ্রি বলতে গেলে, তার কোনো টাকা পয়সাই লাগছে না। বা আমাদের যেসব ইনস্টিটিউটগুলো, ঠিক আমাদের পার্শ্ববর্তী ইনস্টিটিউটের রোগীরা যায়, আমি তো মনে করেন ইন্ডিয়াতে বহুবার গিয়েছি, বা বিভিন্ন সময় টাটা ইন্ডিয়ার যে সবচেয়ে বেস্ট সেন্টার যেটা, কিন্তু ওইখানে গিয়ে আসলে হয় কি, আমাদের রোগীগুলো কিন্তু সাথে সাথে গিয়েই চিকিৎসা পায় না, ওইখানে দেয়ার দ্য লং কিউ। ওদেরও তো এরকম 2-1টা ভালো সেন্টার আছে, আর আমাদের দেশের ওরা গিয়েই যে ওইখানে চিকিৎসা পাবে, নেভার। আমি গেলে তো দেখা হয়, বাঙালিদের দেখি যে ওরা ওয়েট করে আছে, ওরা তো আগে আগে ওদের দেশের মানুষকে চিকিৎসা করবে, তারপর না আপনার দেশের মানুষকে চিকিৎসা করবে। এবং ওই সব জায়গায় যদি আপনি প্রাইভেটে করতে চান, খুবই ব্যয়বহুল চিকিৎসা হিসেবে, একটা সার্জারি 30-35 লাখ 40 লাখের উপরে খরচ। সিঙ্গাপুর বা থাইল্যান্ডের কথা তো বাদই দিলাম, খুবই ব্যয়বহুল চিকিৎসা। বাট আমাদের দেশেই এই হেড নেক ক্যান্সারের যে কোনো জায়গার, আমি বললাম প্রতিটা জায়গার ক্যান্সারের চিকিৎসা সম্পূর্ণরূপেই হচ্ছে, আসলে সত্যি খুব বলতে, সুন্দর করে এবং স্যার বলছেন। সমন্বিত প্রচেষ্টায় হচ্ছে। এটা একটা মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ। এখানে হেড নেক অনকোলজিস্ট সার্জন থাকবে, রেডিওলজিস্ট থাকে, অনকোলজিস্ট, মেডিকেল অনকোলজিস্ট, তারপরে এই সব মিলায়ে একটা সমন্বিত চিকিৎসা আমাদের দেশেই আসলে সম্ভব। এই জন্য বাইরে যাওয়ার কোনোই প্রয়োজন নেই। স্যার, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা আরও একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি। সুধী দর্শক, আপনারা দেখছেন বিআরবি হসপিটাল লিমিটেড সুস্থ থাকুন। আমরা কথা বলছি হেড নেক ক্যান্সার এবং তার সমাধান নিয়ে। আরও অনেক কথা বলবো, এরই মাঝে আরও একটি ছোট্ট বিরতিতে যাব, আশা করছি আমাদের সাথেই থাকবেন। সুধী দর্শক, আপনারা দেখছেন বিআরবি হসপিটাল লিমিটেড সুস্থ থাকুন। বিরতির পর ফিরে যাচ্ছি মূল আলোচনায়। স্যার, আমরা তো কথা বলে ফেললাম অনেক কিছু নিয়ে, ট্রিটমেন্ট, কিভাবে ডায়াগনোসিস, দেশের চিকিৎসা পদ্ধতি। জানতে চাইবো এই হেড নেক ক্যান্সার কি প্রতিরোধ করা সম্ভব কিনা? যে অবশ্যই হেড নেক ক্যান্সারের ম্যাক্সিমাম ক্যান্সারই 100% প্রতিরোধযোগ্য। যেমন আপনাকে ধূমপান ছেড়ে দেওয়া, তারপর মদ পান, যদি আমাদের সামাজিকতা এটা কম, বাট একদম কম না এখন। স্যার, এখন তো ই সিগারেটও বের হ্যাঁ, হয়েছে এগুলো সবগুলোই আসলে একই, নিকোটিন সবগুলোই কিন্তু তাই। রয়েছে। তারপরে এই যে পান, সুপারি, জর্দা, তামাক, এগুলো ছেড়ে দেওয়া, ওরাল হাইজিন মেনটেন করা, আমরা বলি প্রতি বছর এরকম অন্তপক্ষে 2বার করে দাঁতের কোনো ডাক্তারের কাছে যাওয়া, বা ইএনটি হেড নেক সার্জনের কাছে তার পরামর্শ নেওয়া, এরপরে তার পুষ্টিকর খাবার, এগুলি। যেমন আমরা অনেকে ওই আলট্রাভায়োলেট অতিবেগুনি রশ্মির যে রের কারণে কিন্তু আমাদের লিপ ক্যান্সার হতে পারে, এটার থেকে নিজেকে একটু করে রাখা, এই সব বিষয়গুলি। যেমন যাদের জেনেটিক মানে বংশগত আছে, তাকে রেগুলার একটা স্ক্রিনিংয়ের মধ্যে থাকা, এগুলি তাকে করতে হবে, পুষ্টিকর খাবার, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, এগুলি আমাদের। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের প্রিন্ট মিডিয়া, আমাদের যে এনজিও, বিভিন্ন জায়গা, তাদের একটা বড় ভূমিকা আছে, যে এই সব জিনিসগুলো, এই যে ধূমপান, অ্যাওয়ারনেস বৃদ্ধি করা, এবং হলে ভয় না পেয়ে যাওয়া। চিকিৎসা, আমি একটা জিনিস বলি,
যে আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষ দেখা যায় চিকিৎসা পদ্ধতিকে ভয় পায়, রোগকে ভয় পায় না। আমি বলি যে আপনি রোগ যেটা হয়েছে সেটাকে যদি ভয় না পেয়ে সেটাকে নিয়ে যদি আপনি দ্রুত একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যান, আর্লিয়ার চিকিৎসা করেন, অবশ্যই এর সম্পূর্ণরূপে কিওর সম্ভব। খুব সুন্দর বলেছেন স্যার। একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে একদম সংক্ষেপে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করব। জি অবশ্যই, শুধু দর্শক আপনারা যারা শুনছেন, আমি মনে করি যে এই হেড নেক ক্যান্সার বিষয়ে আমি যতটুকু বলেছি এর থেকে আপনারা উপকৃত হবেন, এবং যেই যে লক্ষণগুলি বললাম, যে গলার স্বর ভেঙে যাওয়া, হঠাৎ করে কোনো গুটি দেখা, গলার সামনের দিকে ফুলে যাওয়া, তো ঘাবড়ানোর কোনো কারণ নেই। সব কিছুই যে একদম ক্যান্সার হয়ে যাবে তা নয়। হ্যাঁ, অনেক সময় দেখা যায় মুখে ঘা হওয়া, বা এটা নিয়ে আমরা ঘরে বসে থাকি। এগুলি না করে অতি সত্বর একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। আর অবশ্যই আপনার খাদ্যাভ্যাসের মধ্যে এই ধূমপান, মদপান এবং পান, সুপারি, জর্দা যদি থেকে থাকে, এখনই এটাকে ছেঁটে ফেলুন এবং এবং সুস্থভাবে বাঁচার চেষ্টা করুন। আপনাদের সকলকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার। শুধু দর্শক, আমরা যেটা জানলাম, হেড নেক ক্যান্সার এক জটিল রোগ, কিন্তু তার চিকিৎসা রয়েছে, আমাদের দেশেই রয়েছে। চিকিৎসা নিয়ে সুস্থ সুন্দর জীবনযাপন করব আমরা সকলেই। বিদায় নিচ্ছি বিআরবি হসপিটাল লিমিটেড সুস্থ থাকুন থেকে। আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্যের তথ্য নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।